ছাত্র সমন্বয়কদের যে দল আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি নিয়ে তো নানান ধরনের সমালোচনা রয়েছে, যে সেটি কিংস পার্টি হয়ে আসছে না কি হয়ে আসছে। কিন্তু এর পাশাপাশি আরো নানান ধরনের সমালোচনা তো রয়েছে। মানুষের মুখে মুখে গুঞ্জন চলছে যে তারা ফান্ডিংটা কোথায় পাচ্ছে, এত এত যে ব্যাপক আয়োজন, রাজধানীর ব্যয়বহুল এলাকা বাংলা মোটরে দুইটি অফিস নিয়ন্ত্রণ করা হচ্ছে, তারা হাজার হাজার শীত বস্ত্র বিতরণ করছে, কম্বল বিতরণ করছে, যেখানে যাচ্ছে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তোরণ নির্মাণ করা হচ্ছে, বিশাল বিশাল তোরণ। এই টাকাগুলো আসলে কোত্থেকে আসছে, কারা যোগান দিচ্ছে? দলের গঠন প্রক্রিয়া, ফান্ডিং এবং সরকারের ছত্রছায়ায় যে কিংস পার্টি, এগুলো নিয়ে মোটামুটি এখন সমালোচনা তুঙ্গে সবকিছু মিলে। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে, এই গণমাধ্যমটির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তার কাছে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি উত্তরটা দিচ্ছেন? তিনি বলছেন যে আমরা যারা সদস্য আছি, কমিটিতে আছি, তারাই এখন নিজেদের অর্থে সংগঠন চালাচ্ছি, অফিস ভাড়া দিচ্ছি, আর বিভিন্ন জায়গায় সমাবেশ করা বা ত্রাণ দেওয়া বা কোনো সামাজিক কাজের জন্য আমরা স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করছি। তবে রাজনৈতিক দল হলে কিভাবে ফান্ড সংগ্রহ করা হবে তার নীতিমালা করা হবে, নীতিমালা না করে কোনো ফান্ড নেওয়া হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো খুব সাবলীলভাবে বললেন, আমরা কি ততটা সাবলীলভাবে ধরে নিতে পারি? এই কথায় আস্থা রাখার কোনো ধরনের প্রয়োজন, মানে কোনো ধরনের যৌক্তিকতা রয়েছে? একটা দল চলবে, তাতে মানুষ অর্থ দিতেই পারে, চাঁদা দিতেই পারে, শুভাকাঙ্ক্ষী হিসাবে ফান্ডিং করতেই পারে, কিন্তু তারা যে প্রক্রিয়া চলছে, তারা তাদের যে বেশভূষা, তাদের যে চালচলন, তাদের যে এখন লাইফস্টাইল, তারা কত টাকা দামের গাড়ি ব্যবহার করে, কি ধরনের জীবনযাত্রা তারা এখন লিড করছে, নানান ধরনের প্রশ্ন তো রয়েছেই। আমি একটা উদাহরণ দিই। কিংস পার্টি তো আসছে, বিভিন্ন নির্বাচনের আগে জন্ম হয়েছে বিভিন্ন রাজকীয় দলের, এবং তারা কিভাবে প্যাট্রোনাইজড হয়েছে, তাদের ফান্ডিংটা কিভাবে আসছে সেগুলো আমরা জানি। যেমন 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ একাধিক কিংস পার্টি গঠন করলো, একটা বিএনএম আর একটা বিএসপি নাকি। তো তাদেরও আমরা দেখলাম যে ভুইফোর সংগঠন, তাদের যে রাজনৈতিক কার্যালয় বনানীতে নেওয়া হয়েছিল, মানে মাসিক ভাড়ায় কয়েক লাখ টাকা, তারপর তাদের যে ফার্নিচার, যে ডেকোরেশন। আরো বড় উদাহরণ দিতে গেলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দল কারা? বিএনপি, আওয়ামী লীগ। তাদের রাজনৈতিক যে কার্যালয়গুলো, সেখানেও কিরকম ডেকোরেটেড অবস্থায় থাকে, বিলাসবহুল, মানে একটা চাকচিক্যতার মধ্যে দিয়ে একটা অফিসের পরিবেশ ফুটিয়ে তোলা। আর সেখানে একটা নবগঠিত রাজনৈতিক দল এখন হয়ে পারেনি, একটা সংগঠন, ছাত্রদের সংগঠন, তারা বাংলা মোটরের মতন জায়গায় 2টি অফিস মেনটেন করছে। যাও, ডয়েচে ভেলে থেকে তাকে আরো প্রশ্ন করা হয়েছিল সাম্প্রতিক সময়ে যে সরকারের নিরপেক্ষতা, নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তাদের পদত্যাগ করতে হবে যদি নির্বাচন নিরপেক্ষ হয়। সেই জায়গা থেকে বড় মজার উত্তর দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলছেন যে ছাত্র উপদেষ্টারা তো এখন আর কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেই, রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত নেই। তবে মাহফুজ আলম, যাকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে জানি, সেই মাহফুজ আলমের কথা বলছেন যে মাহফুজ আলম আমাদের পলিটিক্যাল দর্শন নিয়ে কাজ করেন, তাই তিনি মুজিববাদী এবং জামাতের দর্শনের জায়গা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাহলে কি হলো বিষয়টি? নাসিরউদ্দিন পাটোয়ারি কি মানে ভুলে হক কথাটি তার মুখ থেকে বেরিয়ে এলো? মাহফুজ আলম তাদের রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করেন, এই জন্য তার মুখ থেকে মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা দরকার, কবর দেওয়া দরকার, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা দরকার, তিনি নামিয়ে ফেলছেন, এবং জামাতের দর্শন নিয়ে কাজ করছেন। জামাতের বিরুদ্ধে তো আজ অবধি কোনো ধরনের কোনো মন্তব্য করেননি মাহফুজ আলম। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাগুলো বলেছেন যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছে তারাই রাজনৈতিক দলগুলো
নতুন রাজনৈতিক দলকে গঠন করছে, তাদের সব ধরনের পরামর্শ, লজিস্টিক সাপোর্ট বা অন্যান্য সরকারি পৃষ্ঠপোষকতা করছে, ভুল বলেছেন কিছু? আবার সরকারি ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে আর একটা সাক্ষাৎকার দিয়েছেন -2 ফর্মুলা এবং 111 সম্পর্কে। তিনি এর আগে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কথা বলতে গিয়ে যে বিএনপি 111-এর পায়তারা করছে। তো 111-এর পায়তারা করে তো বিএনপি আসলে কোনো লাভ নেই। যাই হোক, তিনি বলছেন যে -2 এর আলাপটা এবং 111-এর বিষয়টা বিএনপি কিছুদিন আগে তারা নিজেরাই সামনে এনেছে। মানুষের কথা সত্য, বিএনপি এনেছে, তাতে সমস্যা কি? বিএনপি তো তাদের সন্দেহের জায়গা থেকে বলেছে -2 ফর্মুলা কাজ করছে এবং একই সঙ্গে 111 আর একটা 111 হতে দিয়ে কোনো অবস্থাতেই বিএনপি হতে দেবে না। তার লক্ষণ তো এখন দেখা যাচ্ছে যে ছাত্র প্রতিনিধিরা যা করছে উপদেষ্টা পরিষদে বসে বা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে যে দল গঠন হতে যাচ্ছে, সেগুলোকে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হতে যাচ্ছে, সেইখানে সেনাবাহিনী কোনো সুযোগ দেয় কিনা, বা যদি সেনাবাহিনী অস্থিতিশীল পরিবেশ দেখে তাহলে তো তাদেরকে সামনে চলে আসতে হবে। এটা তো ওপেন সিক্রেট। তো সেই আশঙ্কার কথা তিনি জানিয়েছেন। তো বিএনপি আগে উচ্চারণ করেছেন, তাতে কথাগুলো বললে সমস্যা কি? তিনি এর সঙ্গে আরও একটি বিষয় নিয়ে এসেছেন। আওয়ামী লীগের সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, যেটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে সেটি আবার শেয়ার করা হয়েছে। সেখানে তিনি বলছেন যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু কোনো নির্বাচন সম্ভব নয়। তার এই কথাটিকে ক্যাশ করে নাহিদ ইসলাম বলছেন, ওই দেখুন বিএনপি যেমন বলছে যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, আওয়ামী লীগও তো ঠিক একইভাবে কথা বলছে যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অতএব আওয়ামী লীগের কথার সঙ্গে বিএনপির কথার সুর মিলে যাচ্ছে। কি অদ্ভুত সমীকরণ দাঁড় করালেন নাহিদ ইসলাম। আর তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যে ভুরি ভুরি সমীকরণ দাঁড় করানো যায় নানান উপায়ে, তার কি উত্তর দিবেন? এখন আওয়ামী লীগ বর্তমান সরকারকে অবৈধ বলবে, ফাঁসিবাদী বলবে, জোর করে ক্ষমতা গ্রহণকারী সরকার বলবে, নানানভাবে বলবে। এখন সেই সব শব্দ যদি বাস্তবতার জায়গা থেকে অন্য কোনো রাজনৈতিক দলের মুখ থেকে উচ্চারিত হয়, তাহলে কি তারা আওয়ামী লীগের দোসর হয়ে যাবে? বা মনে করতে হবে যে আওয়ামী লীগের সঙ্গে ওই রাজনৈতিক দলটির একটা নেক্সাস তৈরি হয়েছে? এইসব কথাবার্তা বলেন আর আমাদেরকে সেগুলো হজম করতে হয়। এত সহজ নয় তো হজম করা। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।